একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3টা বছর পর গিয়েছিলাম বাবার বাড়িতে। এত বছর পর বাবার বাড়ি যাওয়ার আনন্দটা আজ তোমাদের সাথে শেয়ার করব। সবাই শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো। হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি, কারণ অত বছর পর আমি যাচ্ছি বাবার বাড়িতে বেড়ানোর জন্য। 1 মিনিট দাঁড়াও, সবাইকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো বা জিজ্ঞাসা করতে পারো, কোনো কারণ ছাড়া কি কেউ বাবার বাড়িতে এত বছর পরে যায়? না, আমি বাবার বাড়িতে যাই। আমার বাবা মা যেহেতু চাকরির সূত্রে ঢাকা থাকে, আমার ঘুরতে গেলেও ওইখানেই যাওয়া হয় বেশিরভাগ। গ্রামের বাড়িতে যেখানে আমরা স্থানীয়ভাবে বসবাস করি, সেইখানে আমি বিয়ের পর মাত্র একবার গিয়েছিলাম, তাও আবার ফিরানি থেকে আসার 6 মাস পর গিয়েছিলাম। তারপর আর যাওয়াই হয়নি। এর মাঝে প্রায় 3টা বছর কেটে গেছে। এখন আমার বেবিও 1.5 বছরের হয়ে গেছে। এখন আমি আবার বাবার বাড়ি যাচ্ছি, তাও আবার কি আমার ছোট্ট একটা বাবুকে সঙ্গে নিয়ে। তখন রাত্র বাজে 12টা প্লাস, আর আমি একা একা বসে আমার স্বপ্নের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। যখন ছোট ছিলাম তখন মাকে বলতাম কোথাও ঘুরতে গেলে, মা কখন ব্যাগ গুছাবে, মা কখন ব্যাগ গুছাবে। আর এখন আমি এতটাই বড় হয়ে গেছি যে এখন নিজে বসে নিজের ব্যাগটাই গুছাতে হচ্ছে। আসলে সময় জিনিসটা মানুষকে এতটাই চেঞ্জ করে দেয়, তাই না বলো? মা আর বোন আসছে ঢাকা থেকে আমার শ্বশুর বাড়িতে। তারপর আমাকে নিয়ে আমরা সবাই একসাথে চলে যাব আমার বাবার বাড়িতে। আমাদের বাসায় সবাই এখন ঘুমিয়ে গেছে, দুষ্টবুড়াও ঘুমে। দুষ্টবুড়ার বাবা কিন্তু ডিউটি থেকে এখনো আসেনি, সেই সকালে বের হয়েছে, আর এখন বাজে রাত্রে 12টা। তার নাকি আসতে আরো দেরি হবে, কাজের সূত্রে সে চলে গেছে ময়মনসিংহে। আসতে আসতে মনে হয় মেবি 2টা প্লাস বেজে যাবে, আর মা বোন আসতে আসতে আমাদের বাসায় সেম টাইমই হয়ে যাবে। কোন জিনিসটা রেখে যে কোন জিনিসটা নেব তাই ভেবে পাচ্ছি না। ব্যাগে যেন জায়গাই হচ্ছে না। একটা ব্যাগ নাই, এখানে যদি 2টা ব্যাগ হতো তাহলে সবকিছু সুন্দরভাবে মনে হচ্ছে নেওয়া যেত। আসলে বাবার বাড়ি গেলে এরকমটাই মনে হয় যে পুরো জিনিসপত্র নিয়ে যাই, এক একদিন এক একটা পরবো আর ঢং করবো, ঘুরে বেড়াবো। ছোট বাবুদের জন্য তো সবকিছুই নিয়ে যেতে হয়, তাদের তো আর একজনেরটা দিয়ে আরেকজনের চালানো যায় না। বড়দের একটা জিনিস না নিলে অন্যজনেরটা দিয়ে চালিয়ে দেওয়া যায়, কিন্তু ছোটদের ক্ষেত্রে তো তা করা সম্ভবই হয় না। তারপরও সবকিছু রেডি করে নিতে নিতেও একটা জিনিস ভুলই হয়ে গেছে। আমাদের বাড়িতে যাওয়ার পর যখন দুষ্টবুড়াকে খাওয়ানোর জন্য আমি রেডি করি, তখন মনে হলো ও দুষ্টবুড়ার তো খাবার বাটি আর চামিচটা আমি আনিনি। তারপর আর কি করার, যেহেতু আমার কাকাতো বোন মোটামুটি ছোটই ছিল, ছোট বলতে আমার বাবুর থেকে অনেকটাই বড়, তার বাটি আর চামচ দিয়ে আমি দুষ্টবুড়াকে যে কয়দিন ছিলাম সে কয়দিন খাইয়েছি। একটা কোনোভাবে মিল মতনে আমি সব কাপড়গুলো গোছাতেই পারছিলাম না, যার জন্য কাপড়গুলো একবার ভিতরে ঢুকাচ্ছি, আবারও বের করে ভাঁজ করছি, কোনটা নেব কোনটা রেখে গেলে চলে। চিন্তা ভাবনা করতে করতে ব্যাগ গুছাতে গুছাতে আমার প্রায় 1 ঘন্টা প্লাস বা 1 ঘন্টার কাছাকাছি মনে হয় মেবি সময় লেগে যায়। তারপর আর কি মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গেল। এর মাঝে অনেক কিছু কুচগাছ করছি, সবকিছু আর আমি ভিডিওতে শেয়ার করিনি। কিছুক্ষণ পর পর মা আর বোন ফোন করেছিল, সবার সাথে ফোনে কন্ট্যাক্ট হচ্ছিল। তারাও আমাদের বাসার খুব কাছে চলে এসেছে বলছিল। আর কি কোথাও গেলে তো এমনিতেও ঘুমাতে মনে হয় মন চায় না, কখন সকাল হবে আর চলে যাব। তারা না আসা অব্দি আমিও ঘুমাইনি, সজাগেই ছিলাম। মা আর বোন আসতে আসতে বাসাতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তার 15-20 মিনিট পরে হয়তো বা দুষ্টবুড়ার বাবা এসেছিল, আর সেই দিনকার ছিল একাদশী। আমাদের খাওয়ার জন্য যে রুটি টুটি করেছিলাম সেইগুলো দিয়ে মা খেলো। তারপর দুষ্টবুড়ার বাবার জন্য যে রান্না বান্না করেছিলাম সেইগুলো দিয়ে বোনও খেয়ে ফেললো। ওরকম ভাবে আর বাকি কিছু রান্না করা হয়নি, যা ছিল তা দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লো। আর জানো কি, একটা মানুষ আসলে এরকম তাড়াহুড়া লাগে যে একটু ভিডিও করে সেইটাকে ব্লগে শেয়ার করব তোমাদের সাথে, সেইটুকু অবস্থাতেও থাকি না। আর এটা তো এতটা কাছের আপন মানুষ এসেছে, যার জন্য আমি প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে গেছি। আমার কোনোভাবেই মন ছিল না যে এগুলো ভিডিও করি। তো মোটামুটি ভাবে আমার ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট। তোমাদের সাথে সব কাহিনী কিন্তু এইটুকু ভিডিওর মাঝেই বলে দিয়েছি। ভিডিও যদিও না করে রাখি সমস্যা নিয়ে, আমার মুখে তো শুনেই নিলে। তারপর সেই দিন রাত্রে এইটুকু ভিডিওর পর আর কোনো ক্লিপই নিইনি, একদম রেডিমেডি হয়ে সিএনজিতে উঠে, সিএনজি চলছে ওই সময় আমরা ভিডিও স্টার্ট করি। ভেবেছিলাম তো সকালবেলা বের হয়ে যাব, কিন্তু তা আর হয়ে উঠলো না, কারণ আগের দিন একাদশী ছিল, তারপরের দিন ছিল দ্বাদশী। পালন না করে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। সকালবেলাতেই রান্নাবান্না বসানো হয়, রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে নিজেরা রেডি হয়ে ব্যাগপত্র সবকিছু গুছগাছ করে সিএনজিতে উঠতে উঠতে প্রায় 3টাই বেজে যায়। ফাইনালি মনে হচ্ছে এখন আমি আসলেই বাবার বাড়িতে যাচ্ছি, কারণ এখন আমি গাড়িতে আছি, তার মানে গিয়ে বাসায় নামবো ওইরকম একটা মনে হচ্ছে। না যাওয়া হচ্ছে এবার আমার। এতদিন পর মা বোন সব একসাথে পেয়ে সিএনজির ভিতরে কত রকমের কথাবার্তা, আর সিএনজি যেন একদম হাউসফুল মনে হচ্ছিল। সবকিছু মিলিয়ে একটা জমজমাট আনন্দ নিয়ে বাড়িতে ফিরছি, খুব ভাল লাগছিল। আর এইগুলো ছিল আমার নিজ এলাকার রাস্তা, মনে হচ্ছে কত পরিচিত, কত স্মৃতি বিচলিত এই রাস্তাগুলো। আমি কিন্তু অনেক পরিমাণে মিস করি মাঝে মাঝে আমার এই জীবনটাকে, কারণ এইখান থেকেই ছোট থেকে বড় হওয়া আর শিক্ষা লাভ করা সবকিছুই তো এইখানের অর্জন। এখন যেইখানে আছি সেইখানেও জীবনের বাকি অংশটুকু কাটাতে হবে, তারপরও নিজের বাবার বাড়ির কথা কি আর কখনো ভোলা যায়? এই রাস্তাগুলো পায়ে হেঁটে কত ফ্রেন্ড
আন্টিদের বাসায় এসেছি। আর এই রাস্তাগুলো আমরা যখন পায়ে হেঁটে আসতাম তখন কাঁচা মাটির ছিল, আর এখন পাকা হয়ে গেছে। দুষ্টপুরা গাড়িতে উঠলে খুবই ভদ্রতা দেখায়, যেরকম দেখতেই পারছো মার কুলে কি সুন্দর করে চুপটি বসে আছে, আর সে তার দিদুনের কুলে করে পুরো রাস্তাটা এসেছে। আগেও একটা ব্লগে কিন্তু বলেছি কোথাও গেলে আমার ওকে হ্যান্ডেল বা ক্যারি কিছুই করা লাগে না, পুরোটা দায়িত্বই আমার ফ্যামিলির উপরেই পড়ে থাকে। আমাকে একদম স্বাধীনতা দিয়ে দেয় যে আমি আমার মতো করে যেন চলাফেরাটাও করতে পারি। ঠাকুমা যখন মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে তখন প্রায় সময় বলবে ও এসেছে বাসায়, সে এসেছে বাসায়, মানে আমার পাড়ার মেয়েদের কথা। কিন্তু আমার তো আর যাওয়াই হয়ে ওঠে না। তখন বলে সবাই বলে তোকে কি একবার নিয়ে আসতে পারি না, এইখানে এসে বেরিয়ে যেতে পারিস না। আর এখন মনে হচ্ছে ফাইনালি আমি যাচ্ছি, সবার সাথে দেখা হবে। জার্নিটা মনে হচ্ছে অনেক লং লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে বাসায় পৌঁছাবো। আর আমি কিন্তু এট লাস্ট আমার বাবার বাড়িতে এসে গেছি। আসার পর তারা কিছু রিচুয়াল পালন করছে, আর রিচুয়াল গুলো হচ্ছে দুষ্টপুরার জন্য। সে প্রথমবার মামা বাড়ি এসেছে, যার জন্য তাকে একটু দান আর দুর্ব দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ আমার ছোট কাকা দাঁড়িয়ে আছে, দুষ্টপুরাকে ডাকছিল রসগোল্লা বলে। বাসায় ওঠার পর তো রিচুয়াল পালন করলো, তারপর যে কত আপনজন আসছে সে মনে হচ্ছে কত জনম জনমের ধরে দেখা হয় না। আর দেখতে পেয়ে যে সবাইকে মনে হচ্ছিল শুকিয়ে গেছে, আর বলছিলাম তোমরা তো শুকিয়ে গেছো। তারপর কাকা দুইটোকে কোলে নিয়েছে। ওই যে পাশে যে আরেকটা ছিল সেটা ছিল আমার কাকাতো বোন, আর এই কাকার বড় ভাই, মানে আমার বড় কাকা কিন্তু আমাকে বুড়ি বলে ডাকে। বাসাতে আসার পর আর চেঞ্জ করিনি, সোজা চলে যাচ্ছি এখন আমরা মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পথটা যে এই পথটাতে আমরা কত বসে যে শীতের রৌদ্র পোহাইতাম, আর একসাথে 4-5টা মেয়ে বসে রাস্তার কত ছোট ছোট বাবুদেরকে ডেকে নিয়ে দুষ্টুমি করতাম। আর এই যে এ হচ্ছে আমার বনু, ছোট্ট বনুটা। ওরও একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে পূজা লাইফস্টাইল ব্লগ। সবাই ওর পেজটা ভিজিট করে আসবে। পিছনের অংশটুকু আমি আর মা ছিলাম। তারপর পূজা চারপাশের ভিউটা ভিডিও করে দিল। মন্দিরে ঢুকতে সাথে সাথেই দেখা হয়ে গেল আরেকটা কাকাইয়ের সঙ্গে। আমাদের বাসা মাঝখানে একটা পুকুর, তারপর আবার রাস্তা, তারপরেই কিন্তু মন্দির। বেশি দূরত্ব না আমাদের বাসা থেকে মন্দিরে আসার পর তো কত চীনা মুখের দেখাশোনা। সবাই জিজ্ঞাসা করছিল কখন আসছো বা কি কেমন আছো, এই সেই সবাইকে আমিও জিজ্ঞাসা করছিলাম। মূলত এই জন্যই আরো আসা, যেহেতু আমি বাসায় যাই না, এখন একটা উৎসব হচ্ছে, এই উৎসব উপলক্ষে আমিও চলে যাই ঘুরে আসি। আর সবাই উৎসবে তো বাসায় আসে বাবার বাড়িতে, সবার সাথে এই ফাঁকে দেখাও হয়ে যাবে। কীর্তনে বসার পর কীর্তন না দেখে আগে আমি সবাইকে দেখছিলাম আশেপাশে, আমার শুধু পরিচিত মুখ আর মুখ। এই যে মা হাসছিল, মাও তো আমার মতো কোনো উৎসবে ছুটি পেলে তারপর আসে ঘুরতে, মনে হয় সেও তার বাবার বাড়িতেই আসছে। মন্দিরে বসে কিছুক্ষণ কীর্তন শোনার পর এবার আমরা উঠে গেছি। কীর্তন তো আর শোনা হলো না, আশেপাশে বললাম না সবার সাথে দেখাশোনা হলো, ভালো মন্দ জিজ্ঞাসা করতে করতে সময়টা কেটে গেছে। আর এই মন্দিরটা হচ্ছে কিন্তু নরসিংহের আখড়া। দুষ্টপুরাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছে মেলা থেকে, তারপর সে আর তার মাম্মা মিলে খাচ্ছিল। যেহেতু মিষ্টি জিনিস দুষ্টপুরা খেতে যায় না, ওটাতে মিষ্টি ছিল যার জন্য দুষ্টপুরা খাচ্ছে না। তার মাম্মামি তার সাথে মজা করতে করতে পুরোটা খেয়ে নিয়েছে। অল্প একটু রাস্তায় হেঁটে আসার পথে যে কত পরিচিত মুখের সাথে শুধু দেখাই হয়ে যাচ্ছে। আর রাস্তায় দাঁড়িয়ে গল্প শেষই হচ্ছে না। এই যে এখানে আবার মার কিরকম সম্পর্কে কি লাগে না কি, দাঁড়িয়ে পরিচিত হলো, তারপর কত কথা, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে তারা গল্প করলো। তখন আমি দাঁড়িয়ে এই পুকুরটা ভিউটা ভিডিও করে নিলাম। এই পুকুরে ছোটবেলা যে পরিমাণে ঝাপাঝাপি আমরা করেছি তা বলে বোঝানোর মতো না। যদি বদ্দি তুমি ব্লগটা দেখে থাকো তাহলে একটু ছোটবেলার কথাগুলো মনে করে দেখবে। আমরা যখন পুকুরে ডুবাতাম তখন তুমি কিরকম ভাবে শাসন করতে আমাদেরকে। কত কথা বলতে কি শৈশব কিন্তু সবারই অনেক রঙিন থাকে। তুমি হয়তো বা ভাববে তোমার মতো শৈশব জীবন অন্য কারো কাটেনি, আমার কাছেও কিন্তু তাই মনে হয় যে আমার মতো শৈশব জীবন অন্য কারোর হয়তো বা কাটেনি। সে হচ্ছে আমার দাদু। কত যে স্মৃতি বিচলিত রয়ে গেছে তাদের সাথে আমার জীবনের, কত বসে বসে আড্ডা দিয়েছি, কত মজার গল্প করেছি। দেখা হলো, ভালো মন্দ জিজ্ঞাসা করে তাকে একটু প্রণাম করলাম। কীর্তনে আবার এক আত্মীয়দের সাথে দেখা হলো, তাদেরকে নিয়ে এবার আমরা বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথে বললাম না মা কার সাথে পরিচিত হলো, অনেক কথাবার্তা বলছে, সেই কথা এখন পর্যন্ত চলছে। আর এদিক দিয়ে আমরা ক্যামেরার মাঝে একটু পরপর এটা সেটা ঢং করেই যাচ্ছি। পাপা তার মামামকে খুব ভালো করে চিনে ফেলেছে। রাত্রে যখন তাকে কুলে নিয়েছিল সে কিন্তু প্রচন্ড পরিমাণে কান্না করেছিল, আর পূজা একটু পরপরই চেষ্টা করেছিল তাকে কুলে নেওয়ার জন্য। অল্প বয়সে দাদু হলে তো এরকম ছোট্ট ছোট্ট নাতি নিয়ে ঘুরতেই হবে। আর এইদিকে দুষ্টপুরা তো তার কুল থেকে এর কুল ঘুরেই বেড়াচ্ছে, সব নতুন নতুন রিলেটিভস দেখছে। আর এই যে এটা আমার দাদু হয়, আর দাদু আমাকে বলছিল যে তোকে অনেকদিন পরে দেখলাম। আরেকটা হাসির বিষয় কি জানো, দাদু আমার নামটাকে মুন্নি বলে ডাকতে পারে না, সে আমাকে বুন্নি বলে ডাকে। সেই দিনকেও সেম ভাবেই কিন্তু আমাকে ডেকেছিল। তারপর বাসায় চলে যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমরা তো আসার পর আর খাওয়া দাওয়া করিনি, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। একদম এই যে রাত্রেবেলা আগের মতো সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি। কত যে আড্ডা দিয়েছি এই ঠাকুমার খাটের উপরে। আর আজকে
আবার সেইভাবে সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি। আর তো কোনো ছুটি ছিল না, যার জন্য মা প্রচন্ড জার্নি করে এসে আজ আবারও চলে গেল আমাদেরকে এখানে রেখে। মা যবে থেকে চাকরি করছে সবে থেকেই কিন্তু এরকম জার্নির উপরেই তার জীবনটা চলছে, কারণ ছুটি না থাকার কারণে এতটা জার্নি করে আসে শুধু প্রিয় মানুষগুলোর সাথে কিছুটা সময় কাটাবে বলে। দুষ্টপুরা জানি কিভাবে বুঝে গেছিল যে মা চলে যাচ্ছে, সে কিন্তু মা চলে যাওয়াতে অনেক কান্না করেছিল। আর এইভাবেই সেই দিনকার সারাটা দিন আমাদের কেটে যায়। মোট 4 দিন আমি বাবার বাড়িতে কাটিয়েছি। 4 দিনেরই ব্লগ রয়ে গেছে, তার মাঝে এই যে আজকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরো 3 দিনের ব্লগ রয়ে গেছে। সবাই আমার পেজটার সাথে থাকবে, প্রত্যেকটা ব্লগ অবশ্যই দেখতে পারবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।